সম্মুখে যেমন বাধাও আছে, তেমনি আমাদের জন্য কিছু পথও খোলা আছে। এই জিনিসগুলো আমাদের জানা জরুরি। তো যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব সন্নিকটে, ভাইবা মে মাসে শেষ হয়ে যাবে, তারপরে গণবিজ্ঞপ্তি আসবে, গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, তারপরে আপনার এমপিওর বিষয় কার্যক্রম, অনেকগুলা বিষয় এখানে জড়িত আছে। তার উপর ইদানিং আরেকটা বিষয় আমাদেরকে খুব চিন্তিত করে তোলে, সেটা হচ্ছে নারী কোটা। তো অনেকে চিন্তা করতেছে আসলে যে শতকরা 30% নারী কোটা অথবা 40%ই নারী কোটা দেখা যায়। 1 লক্ষ শূন্যপদ আছে, তার মধ্যে 35 থেকে 40 হাজারেই ফিমেল কোটা দেওয়া আছে। এখন আমরা তো চাই ফিমেল কোটাটা যাতে বাদ যায়, কিন্তু এর জন্য আমাদের প্রয়োজন সঠিক পদক্ষেপ। যা আসলে প্রত্যেকেই চায় ফিমেল কোটাটা যেন বাদ দেওয়া হয়। 24-এর আন্দোলন করাই হয়েছে কোটা বিরোধী আন্দোলন। সেক্ষেত্রে এই কোটা, এটা আসলে কোন কোটা, এই বিষয়টা আমাদের অনেকেরই জানা নাই, আমরা অনেকেই অবগত নই। আমরা শুধু দৌড় দেই কিছু হইলেই এনটিআরসি। এই নারী কোটা যে শিক্ষা প্রতিষ্ঠান জনবল নিয়োগের ক্ষেত্রে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেই যেটা শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়েই বলা আছে যে নিয়োগের ক্ষেত্রে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে 30% ফিমেল কোটা দেওয়া লাগবেই, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। এটা এনটিআরসির কাজ নয়। আমরা অনেকে হুট করেই বলি এনটিআরসির বিরুদ্ধে মানববন্ধন করো, এটা করো, সেটা করো। এনটিআরসি নিজেও জানে এই গেড়া কলে পড়ে ওরাও কাম্য শিক্ষক দিতে পারতেছে না, ওনারাও চেষ্টা করতেছে। শিক্ষা মন্ত্রণালয়কে ওনারাও চিঠি দিয়েছেন। ওনাদের 101তম যে বৈঠক হয়েছিল এনটিআরসি এর বোর্ড বৈঠক, ওখানে অলরেডি শিক্ষা মন্ত্রণালয়ের যারা দায়িত্বশীল ছিলেন ওনাদেরকে জানানো হয়েছে। এখন আমাদের কাজ হলো, বা বুদ্ধিমানের কাজ হলো, নারী কোটার বিরুদ্ধে আমরা এনটিআরসিতে যাব না, আমাদের যাওয়া উচিত জনপ্রশাসন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। আমরা এই বিষয়টা নিয়ে যদি রিট করতে চাই, সেটা আমরা করব শিক্ষা মন্ত্রণালয়ের এগেনিস্টে। আমরা সেটা ওখানে স্মারকলিপি দিতে হলে শিক্ষা মন্ত্রণালয়ে দিব। আপনি এনটিআরসিটিতে স্মারকলিপি বলেন, কোন আন্দোলন করবেন, মানববন্ধন করবেন, এখানে কিছু যায় আসবে না। এনটিআরসির অধীনে গিয়ে, এর বিপরীতে গিয়ে আপনি যদি রিট করেন, মানববন্ধন করেন, তাহলে আপনার গণবিজ্ঞপ্তি ফিসাবে, আপনার নিয়োগ ফিসিয়ে যাবে। এটা মূলত আপনারই ক্ষতি। এনটিআরসি কে তার মতো কাজ করতে দিবেন, বিপরীতে আপনি কাজ করবেন কিসের বিরুদ্ধে? যে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানের উপর যে চাপিয়ে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে 30% ফিমেল কোটা লাগবেই। শিক্ষা প্রতিষ্ঠানও কিছু করার নেই। আপনার 30% ফিমেল কোটাতে যদি না থাকে তাহলে নিয়োগই হবে না। তো ওনারাও ওই জায়গাটা খালি রাখতে হচ্ছে, বা নারী কোটা দিতে হচ্ছে, বাধ্যতামূলক ফিমেল কোটা দেওয়া লাগতেছে। এজন্য বুদ্ধিমান মানুষ সেই হবে। আমরা যদি বুদ্ধিমত্তার সাথে সামনে অগ্রসর হই, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। অনুগ্রহ করে কেউ এই বিষয়টা নিয়ে কথা বলবেন না দয়া করে, যে এনটিআরসি বিরুদ্ধে রিট করো, এর বিরুদ্ধে আপিল করো, এটা করো, সেটা করো, মানববন্ধন করো। আমাদের মানববন্ধন হতে হবে মূল জায়গায়। এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের একটা চ্যাপ্টার, একটা অধ্যায়। শিক্ষা মন্ত্রণালয় তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক লাগবে, এই শিক্ষকগুলা বলতেছে এনটিআরসি কে দেওয়ার জন্য, এনটিআরসি শিক্ষক দেয়। এখানে এর বাইরে এনটিআরসির কিছু নাই। এজন্য আমরা চেষ্টা করব শিক্ষা মন্ত্রণালয়ের ওখানে রিট করা, বা ওদের বিরুদ্ধে কোনো মানববন্ধন বা অন্য কিছু করা, বা কোনোভাবে আমাদের কোনো প্রতিনিধি পাঠানো, যাতে তারা এই বিষয়টা জোরালো ভূমিকা রাখে। আশা করা যায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসবে। বলা হয়েছে যে সহকারী মৌলবী বলেন, অথবা আরবি প্রভাষক বলেন, বা ইবতেদায়ী মৌলবী বলেন, অথবা ইংরেজি বাংলা সাধারণ
গণিত আছে বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তাদের ক্ষেত্রে আপনি কম নাম্বার পেলেও আপনার চাকরি হবে, কম নাম্বারেও চাকরি হবে। যেহেতু সিটের বিপরীতে পাস করানো হবে, সেই ক্ষেত্রে যেমন সহকারী মৌলবী কোনো ব্যক্তি যদি 40 পায় সে তারও চাকরি হবে। কেউ যদি 40.50 পায় তারও চাকরি হবে, 41-এ চাকরি হবে, 42-এ চাকরি হবে, 43-এ চাকরি হবে। আবার 70 পাইছে তার চাকরি হবে না, 42-এও চাকরি হয়, 70 পাইও চাকরি হবে না। এই যে কতগুলা বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের সবাইকেই জানতে হবে। আমি আপনাকে বললাম যে 41 পেয়ে চাকরি হবে, বলছে উফ আমি তো চাকরি পাবই। এখন আপনি দেখলেন আপনার মার্ক আছে 65 বা 68 বা 70 বা 72 অথবা 75, কিন্তু আপনার চাকরি হবে না। কেন হবে না এইটা আপনাকে জানতে হবে। এই জায়গাগুলো আমাদের আরো স্পষ্ট হতে হবে, আসলে কেন চাকরি হবে 42 পেয়ে, কেন চাকরি হবে 70 পেয়ে, কেন চাকরি হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু এই জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে। আপনার নিকটস্থ যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে আর কোথায় কোন জায়গায় কোন প্রতিষ্ঠানে খালি আছে এই বিষয়টা আপনাকে জানতেই হবে। আমরা অনেক সময় দেখি যে এনটিআরসি সুপারিশ করছে বা আপনি এমন প্রতিষ্ঠানে সিলেক্ট করেছেন বা ওই প্রতিষ্ঠানে যাইতে চান, এনটিআরসি আপনাকে সুপারিশ করেছে কিন্তু আপনার এমপিও হবে না। কেন? কারণ এমপিও হতে গেলে তাদের প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীদের যে সংখ্যাটা, যে এতজন শিক্ষার্থীর বিপরীতে একজন টিচার আসবে বা কাম্য শিক্ষার্থী না থাকলে তখন তার এমপিও হয় না। এজন্য আপনি কোথায় চাকরি করতে ইচ্ছুক আপনি ওই প্রতিষ্ঠানগুলো আগে খোঁজ খবর নিবেন। অটো এমপিওটা গুরুত্বপূর্ণ, কারণ এইভাবে গণবিজ্ঞপ্তিতে আবেদন করা, এমপিওর জন্য কাজ করা, এদেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে এরা টাকা খায়, এমপিও করার জন্য 10, 20, 50, 1 লাখ টাকাও খায়। মাদ্রাসার ক্ষেত্রে আমরা দেখি 5,000, 10,000, 20,000 টাকাও নেয়। মিনিমাম ওই এমপিও করাতে গেলেই আপনার 3, 4, 5,000 টাকা নিয়ে নেয় নর্মালি। এরপরে শিক্ষকদের বেলে আবার চা খাওয়ার লাগে, ওদেরকে একটু নাস্তা করার লাগে, ওদের হ্যাট এত বড় যে বিরিয়ানি না খাওয়াইলে নাকি হাগো হুলা খুঁড়তো না। এখন শিক্ষকের হুলা খুঁড়াইতে হইলে, প্রধানের হুলা খুঁড়ান লাগলে অনেক টাকা দেওয়া লাগে। যখন অটো এমপিও হয়ে যাবে তখন আপনার এইটা আর লাগবে না। তা আমাদের আন্দোলন কতগুলা জরুরি, একদম ফরজ হয়ে রয়েছে। 1, নারী কোটার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, নাইলে খালি থাকবে ঠিক আছে কিন্তু এই খালি আর পূরণ হবে না। 2, অটো এমপিওর জন্য আমাদের আন্দোলন করতে হবে। আমাদের কতগুলা কাগজপত্র এখানে সংগ্রহ করা লাগে, অনেক কাগজপত্র। দেখেন এক গাঁটটি কাগজপত্র লাগে। আপনার অটো এমপিও করতে গেলে প্রত্যেকেরই এই কাগজগুলা লাগবে, নিয়োগপত্র লাগবে, যোগদান পত্র লাগবে, আপনার শিক্ষক কর্মচারীদের তালিকা লাগবে, সর্বপ্রতিষ্ঠানের প্রথম এমপিও, প্রতিষ্ঠানের শেষ এমপিও, তারপরে ব্যাংক স্টেটমেন্ট। মাদ্রাসায় দেখা যায় ওই যে রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, এগুলার স্টেটমেন্ট লাগতেছে, ব্যাংকের প্রত্যয়ন পত্র লাগবে, তারপরে নতুন এমপিওর আবেদন লাগবে, রেকমেন্ডেশন যেটা দেওয়া আছে ওইটা লাগবে, অঙ্গীকারনামা লাগবে, তারপরে আপনার এই যে রিকুইজিশন কপি লাগবে, মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা প্রতিষ্ঠানের কাম্য শিক্ষার্থীর যে তালিকা ওইটা লাগবে, তারপরে আপনার এই এনআইডি কার্ড লাগবে, আপনার রিক্রুটমেন্ট ওইটা কাগজ লাগবে, তারপরে আপনার সার্টিফিকেট গুলা কত কিছু লাগবে। এইগুলা আপনি শুধু এমপিওর জন্য সাবমিট করতে গেলে ওই হুজুর বা প্রধানই আপনার থেকে এই বাবদেই 5-7 হাজার টাকা খেয়ে নিবে। বা আপনি যদি কোনো পরিচিত মানুষের কাছে যান যে আমার একটি এমপিওর কাগজপত্রগুলা সাবমিট করে দেন, তখন উনি আলহামদুলিল্লাহ আপনাকে মোটা সোটা একটা চাইনিজ বাস দিয়ে দিব। আবার অপরিচিত মানুষের কাছে গেলে 1,000 টাকা নিতে পারে সর্বোচ্চ, কিন্তু পরিচিত মানুষের কাছে গেলে উনি এই বাবদ আপনার থেকে 3-4 হাজার টাকা খাবে। মানে আপনি এমনিতেই বঙ্গুর, তার উপর আপনাকে আরো ভাঙ্গা দিব, মানে 20 পুরাটা মজাইব। আর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা আছে তাদের হেড তো হুরে না,
এটা হচ্ছে আল্লাহ তাগারি। এই জন্য আমাদের অটো এমপিওর বিষয় এখন থেকে কাজ করতে হবে, যে কাগজপত্র যা কিছু লাগে আপনি আগেই নেন, আপনার ওখান থেকেই সাবমিট করে দেন, ওখানে এনটিআরসি থেকেই আমাদের এই কাজগুলো ওকে করে দেন, তাইলে আমাদের আর কারো কাছে যাওয়া লাগবে না। আমরা অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানে যদি ওদের ওখানে যাইতে চাই, ওরা আমাদের সাপোর্ট করে না, সর্বোচ্চ সহযোগিতা করে না প্রতিষ্ঠান। এই জায়গাগুলো আমাদের নিশ্চিত হতে হবে। এমপিও কোটার যেই প্যারেশানিটা, অনেক মানুষ এই প্যারেশানিতে ভোগে। 12-14 হাজার টাকা বেতনের চাকরি করবে, ওইটার এমপিও করাইতে দেখা যায় ওর 20-30-50 হাজার টাকাও লাইগা যায়। আপনি বলবেন যে আমাকে তো এই প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে, ওখান থেকে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু প্রতিষ্ঠান প্রধান আপনাকে নিয়োগ দিবে না, গড়িমসি করবে। এরা খুব শয়তান, ওদের নাকি অভাব অনটন আপনার থেকে ফসাই নিবে। এই জন্য আমাদের এই অটো এমপিওর জন্য সবাইকে সচেতন হতে হবে, প্রত্যেকটি মানুষকে অটো এমপিওর জন্য কাজ করতে হবে, না হলে অনেক ভোগান্তির মধ্যে পড়বেন। হয়তো আমি কম ভোগান্তিতে পড়েছি, কারণ আমার আব্বা প্রতিষ্ঠানের প্রধান, আমার কিছুই করতে হয় না। আমি বলছি, বাবা আপনার প্রতিষ্ঠানে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, আমাকে সিলেক্ট করেছে আপনার প্রতিষ্ঠানে, এখন আব্বাকে আমি এতটুকুই বলছি, বাকি যা কাজ, এই যে যত কাগজপত্র আছে সবগুলো 1-2 দিনের মধ্যে এগুলা সব রেডি করে দিছে। তখন আমার বাবা আসছে প্রতিষ্ঠান প্রধান হিসাবে, সেই ক্ষেত্রে হয়তো আমার জন্য হেল্পফুল হয়েছে, কিন্তু সবার বাবা তো আর প্রতিষ্ঠানের প্রধান না, সবার বাবা তো আর প্রতিষ্ঠানের কর্মচারী না, সবার বাবা তো আর প্রতিষ্ঠানের কর্মকর্তা না, শিক্ষক না। তো আমার বাবা আছে, আমার চিন্তা করতে হয় না, কিন্তু আপনাদের অনেকের কি 95%-এরই তো বাবা নাই দায়িত্বশীল হিসাবে, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? এজন্য আপনাকে অটো এমপিওর জন্য কাজ করতে হবে। কারণ আপনি এখন যদি একতাবদ্ধ না হয়ে এই কাজগুলা করেন, দেখবেন যে আপনার এমপিও করাইতে গেলে 50,000 নাই, এমপিও করাইতে যাবেন 1 লাখ টাকা নাই, হাই স্কুলে বা কলেজে এমপিও করাইতে যাবেন 2 লাখ টাকা নাই। কিছু করার নাই, আপনিও মোটামুটি আলহামদুলিল্লাহ বলদ মার্কা আছেন। চিন্তা করেন অনকার দিনে চাকরির বাজার সোনার হরিণ, থাক চাইছে দিয়া দেই, কি করব? অসংখ্য মানুষ এইরকম কল দেয়। এবং প্রত্যেকেই একতাবদ্ধ থাকতে হবে। যেই প্রতিষ্ঠানের প্রধানেই টাকা চাবে, তার লুঙ্গি খুললা লটকায় রাখতে হইব তাকে। যে প্রতিষ্ঠানের প্রধান টাকা চাইব, চা খরচ, বিরানির খরচ, এই খরচ এই খরচ, যে প্রতিষ্ঠানের প্রধান চাইবে, এখন থেকে আপনি কোনো প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বললে 100% রেকর্ড করে রাখবেন। যার সাথে কথা বলবেন মোবাইলে কথা রেকর্ড করে রাখবেন। আপনি নাম্বারে কল দিয়ে কথা বলবেন যাতে রেকর্ড করা যায়। যখনই চায়ের জন্য টাকা চাইবে, বিরিয়ানি খাওয়ার জন্য টাকা চাইব, তার হুলা খুরানের জন্য টাকা চাইব, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে যৌথভাবে। যেই উপজেলাতে একজনের সমস্যা হয়েছে, ওই জেলার প্রত্যেকে এই বিষয়ে কাজ করতে হবে। কারণ আমরা যদি সোজা হই, প্রতিষ্ঠানের প্রধানের লুঙ্গি খুললে ছাড়িয়ে দিতে হারিয়াম মার্কেটে, কুত্তার বাচ্চাগুলোকে এমনি রাস্তা আদামরা করিয়া লাইতে পারবো। কারণ এই যে 24-এর যে অভ্যুত্থান, যে দুর্নীতির বিরুদ্ধে, সমস্ত রকমের ইলিগেল ওয়ের বিরুদ্ধে যে আমাদের যে সশস্ত্র আন্দোলন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই জেনারেশন জেড এর এই ধারাটাকে ত্বরান্বিত করতে হবে। এজন্য ঐক্যবদ্ধ হতে হবে, খুব অ্যালার্ট হতে হবে। মোবাইলে যেই প্রধানের সাথেই কথা বলেন, আপনাকে কথাটা রেকর্ড রাখতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে ওই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে, যাতে কেউ হ্যারাসমেন্টের শিকার না হয়। যে এত পরিমাণ কষ্ট করে, এত পরিমাণ পেরেশানি ভোগ করে আপনি চাকরিতে আসছেন, এরপরে যদি আপনার টাকা দেওয়া লাগে, তাইলে তো এইটা বলবো যে আপনার ব্যর্থতা। যে প্রতিষ্ঠানের প্রধান টাকা চাইবে, যেই কমিটি টাকা চাইবে, কমিটিকে উলঙ্গ করে ছেড়ে দিতে হবে। ওগুলাকে জীবনের জন্য শিক্ষা দিয়ে দিতে হবে, যে জীবনে কোনোদিন যাতে
টাকা চাইতে না পারে। আবার আমরা দেখি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষক আসলে অনেক মানে সহপাঠী সহকর্মী বৃন্দ টিচার আছে এত খারাপের খারাপ, তাগো বলে হুলাক বন্ধই হয় না, তাগো হুলাক হুরানের লাইও বলে বিরিয়ানি খাওয়ার লাগে। হ্যাঁ গো, হুলাক এত বড়, এরা তো বাইত তারা আলুর ভর্তার ডাল দিয়া ভাত খাইতে হয় না, কিন্তু আরেকজনের জিনিস হইলে তাগো বলে কাচ্চি ছাড়া হুলাক হুরে না। তো এই হুলাক গুলা বন্ধ করতে হবে, একদম স্ট্রেট ফরওয়ার্ড কার্যক্রম। নিজের টাকায় কষ্ট করিয়া খায়া না খায়া যে আমি নিবন্ধনের পরীক্ষা দিতে যাব, পরীক্ষার গাড়ি ভাড়াটা নাই, আরেকজনের তো ঋণ করিয়া আমি আইছি, আমি লিখিত পরীক্ষা দিতাম আইছি কত ঋণ করে, ভাইবা দিতাম আইছি ঋণ করে, এই জায়গায় টাকা লাগতেছে, ভাড়া লাগতেছে, আসা যাওয়ার খরচ লাগতেছে, অভাব অনটন, সাংসারিক জ্বালা যন্ত্রণা, এত কিছু ছাড়িয়া আমি যে এতটুক পর্যন্ত আইছি, এখনো যদি আমার টাকা লাগে তাহলে এই চাকরি তো করবো, তবে ওগুলার শিক্ষা দিয়া ছাড়বো। এজন্য আমাদের এই জায়গাগুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। প্রত্যেকেই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। যেখান থেকে যা কিছু পাবেন, যা তথ্য পাবেন, সবাই একদম অনলাইনে নিয়ে আসবেন তথ্যগুলো, আমরা ওগুলার বিরুদ্ধে অ্যাকশনে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রধান যা করবে এগুলার বিরুদ্ধে আমরা এখন থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার একটা মোবাইল আছে মানে আপনি এটা ভিডিও করবেন। আপনার হাতে মোবাইল আছে, যখন কোথাও ইলিগাল কিছু দেখবেন আপনি এটা রেকর্ড করবেন, অডিও কল রেকর্ড করবেন, ভিডিওতে রেকর্ড করবেন, প্রতিষ্ঠানের প্রধানের ছবি দিবেন। আমরা যেখানে যাওয়া লাগে সেখানেই যাব। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার এখন আছে, নিউট্রালে আছে সবকিছু, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আমাদের খুব একটা বেশি সমস্যা হবে না। দুর্নীতি বিরোধী আইনে তার মামলা দিয়া তার প্রতিষ্ঠান তার চাকরি খাইয়া দিয়াম, আল্লাহ যা করে। এই জন্য আমরা সাহসিকতার পরিচয় দেই, ভীতু কাপুরুষের মতো আমাদের চলা যাবে না। যেভাবেই চলবো আমরা সাহসিকতার সাথে, যে আমাদের সাথে যাতে কোনো দুই নাম্বারই না হয়। এত পরিমাণ কষ্ট করে এখানে এসেছি, আর আমাদের থেকে চা খাইবো, বিরিয়ানি খাইবো, হ্যাঁ হুলাক হুরাইবো, এই হুলাক আমরা মাটি দিয়া বন্ধ করিয়াম, টাকার দিয়া হুলাক বন্ধ হইব, এই কাজে আমরা নাই। আমরা এগুলার বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিব ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের যথার্থ তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করবেন। তাহলে আমাদের এই জায়গাগুলোতে কাজ করতে হবে, যে আমরা যাতে ফাঁদে না পড়ি, আমরা যাতে প্রতারণার শিকার না হই, আমরা যাতে, আপনি 20,000 টাকা দিলেন অবশ্যই ডকুমেন্ট রাখবেন। ওদের উন্নয়ন, আপনি বেতন পান 12,500 টাকা, আর হেমিয়াই উন্নয়নের জন্য আপনার তো চাইতেছে 1.5 লাখ টাকা। বুঝেন ঠেলা? এই জন্য এই জায়গাগুলা আমাদের কাজ করতে হবে। তাহলে এখন থেকে দুইটা জিনিস, আমরা নারী মানে ফিমেল কোটার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আমরা এগুলাতে স্মারকলিপি দিতে হলে দিব, এগুলা করব। দ্বিতীয়টা হলো আমরা অটো এমপিওর জন্য কাজ করব, যাতে আমাদের ভোগান্তিটা কম হয়। আপনি দেখেন যে যতজনের চাকরি হয়েছে বিগত দিনেও আমরা দেখেছি ভোগান্তি প্রচুর পরিমাণে। হয়তো আমার আব্বার প্রতিষ্ঠান দেখা আমাকে কেউ বলে না, বা বলতে চাইলেও বা ওইভাবে কেউ ইয়া করতে পারে না, কারণ কে কার কাছে চাইবো? আমার বাবা তো আর আমার কাছে চাইতে পারে না, পারবে না, কিন্তু আপনার কাছে তো চাইবে। প্রতিষ্ঠানের কমিটি চাইবো, কমিটি না পারলে সহকর্মী দিয়া চাইবো, হুজুর যদি বেশি শরম পায়, লজ্জা পায়, আরেকজনের দিয়া কয়াইব। এই জন্য আমাদেরকে এগুলার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। তাছাড়া আমাদের যারা সহকারী মৌলবীতে ভাইবা দিয়েছেন, আমরা আশা করি এখানে মোটামুটি 95% চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ইবতেদায়ী মৌলবীতে যারা পরীক্ষা দিয়েছিলেন, ভাইবা দিয়েছিলেন, এদের সবার চাকরি হবে ইনশাআল্লাহ, সবার চাকরি হবে। তবে সময়ের সাথে সাথে অন্যান্য পদগুলো আস্তে আস্তে একদম ক্ষুদ্র পরিসরে চলে আসবে, কিন্তু ইবতেদায়ী মৌলবী 6,500 বা আমরা বলা চলে 6,000-এর বেশি খালি থাকবে। যারা আলিম পাস করেছে, আলিম পাস, সর্বনিম্ন যারা আলিম পাস, তারা ইবতেদায়ী মৌলবীতে আবেদন করতে পারবে। 19তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নেন,
আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ 19তম শিক্ষক নিবন্ধনে আপনি ভালো করতে পারবেন। সহকারী মৌলবীর ক্ষেত্রেও একই বিষয়, যারা ফাজিল পাস করেছেন সর্বনিম্ন ফাজিল পাস আবেদন করতে পারবে সহকারী মৌলবীতে। আপনারাও প্রস্তুতি নেন, আপনাদের আশেপাশের পরিচিত মানুষ, ভাই বন্ধু যারা আছে, ভাই বোন আছে, আপনার বোন আছে যারা পড়াশোনার জন্য একটু আগ্রহী বা তারা একাডেমিক বিষয়টাকে বেশি প্রায়োরিটি দিতেছে, আপনি ওই জায়গা থেকে অন্তত তাদেরকে বলেন যে 20% বা 30% এই দিকে নজর দেও, পড়াশোনা একাডেমিকটাও চলুক, পাশাপাশি তোমার একটা কর্মসংস্থানও হয়ে যাক। তো যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রিলি, সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবীর লিখিত প্রস্তুতি এগুলার জন্য কোনো গাইডলাইন পাচ্ছেন, আমাদের ক্লাস শুরু হয়েছে, আপনারা আমাদের ক্লাসেও যুক্ত হতে পারেন। আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের কাজ চলছে। বাট আপনাদের এই দুইটা বিষয় বলা যে আমাদের অটো এমপিওতে এই এতগুলা কাগজ লাগে, অটো এমপিওর জন্য 31টা কাগজের প্রয়োজন হয় মূলত অটো এমপিওতে। এই জন্য এখানে একটা পেরেশানি, ওরা আপনাকে অনেক কাগজ দিবে না। যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ, এইটাতে আপনার আছেই, যে নিয়োগপত্র, যোগদান পত্র দিতে ওরা বহু ঘুরাঘুরি করে, নিয়োগপত্র এবং যোগদান পত্র দিতে চায় না, এই জায়গায় আমাদের আটকায়। যখন দেখবেন তারা এই জায়গায় আটকে দিতে চাইবে, তখন আপনি এই বিষয়টা নিয়ে উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার বা সরাসরি ডিসির সাথেও কথা বলবেন, তাইলে ওদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নেওয়া হবে। তো নিয়োগপত্র, যোগদানপত্র এগুলার রেজুলেশন কপি লাগবে, এই জায়গাগুলো আমাদের, সর্বশেষ স্বীকৃতি অধিভুক্তি পত্রের কপি, সর্বশেষ বেতন বিলের কপি, প্রতিষ্ঠানের প্রথম ও শেষ এমপিও, যে প্রতিষ্ঠানের প্রধানের সবার কাছেই আছে কিন্তু আপনাকে অনেক ঘুরাবে, অনেক খারাপ লোক আছে সমাজে, অনেক খারাপ প্রধান আছে। এজন্য আমরা এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে যদি কাজ করি, 1 বছর যদি আমরা কাজ করি, টোটাল শিক্ষা প্রতিষ্ঠান প্রদানগুলো এমনি সোজা হয়ে যাবে। আপনার অবস্থানটা শুরু থেকেই আপনি রাজকীয় করে ফেলবেন, শুরু থেকেই সাহসিকতার পরিচয় দিবেন, দেখবেন আপনাকে আর ধরতে পারবে না। কিন্তু আপনি প্রথম থেকেই যদি দুর্বল হন, তখন আপনার উপর চাপাইয়া দিব অনেক কিছু, আপনার 6টা-7টা ক্লাস দিয়া দিব, পুরাতন টিচারগো কাজ আপনারে দিয়া দিব, অনেক সমস্যা। আপনি যদি নরম হন, শিক্ষা প্রতিষ্ঠান পুরো পরিবেশ আপনার উপর